আমি সেই সমস্ত বাংলার বিবেকদের আজ প্রশ্ন করতে চাই, আমি সেই সমস্ত লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, চিত্র তারকা তাদেরকে প্রশ্ন করতে চাই যারা প্যালেস্টাইন নিয়ে সরব কিন্তু পার্লালপুর নিয়ে নীরব। পার্লালপুর কোথায়? পার্লালপুর কি প্যালেস্টাইনে? পার্লালপুর সিরিয়াতে? পার্লালপুর নিকারাগুয়াতে? পার্লালপুর মহারাষ্ট্রে? পার্লালপুর কি ঝাড়খণ্ডে? না, পার্লালপুর আমাদের মালদা জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, যেখানে এই স্বাধীন ভারতবর্ষের কিছু নাগরিক যারা ধর্মসূত্রে হিন্দু, তারা রিফিউজি ক্যাম্পে বসে রয়েছেন শুধু হিন্দু হওয়ার অপরাধে। পার্লালপুর নিয়ে যারা এখনো কথা বলছেন না, আমি তাদেরকে বলছি, পার্লালপুর নিয়ে আজ আপনারা হয়তো কথা বলছেন না, কাল যাদবপুর নিয়েও হয়তো আপনারা কথা বলবেন না। আজ পার্লালপুর নিয়ে আপনারা কথা বলছেন না, কাল আলিপুরে যদি এই ঘটনা ঘটে আপনারা ঠিক এভাবেই নীরব থাকুন। পার্লালপুরে কি চলছে? রিফিউজি ক্যাম্পে কি চলছে? আপনাদের মনে হচ্ছে না যে একবার খোঁজ নেই? অনেক মিনমিনে মিডিয়া তারা দিনভর দিলীপ ঘোষের বিয়ের মেনু, খাবার দাবার, পাঞ্জাবি, পাত্রী এখন কোথায় রয়েছেন, এই সমস্ত লাইভ আপডেট দিচ্ছে। আরে দিলীপ ঘোষ বিয়ে করছেন, ভালো কথা, দিলীপ ঘোষের বিয়ের লাইভ ছবি দেখাতে হয়, দেখাও না, কিন্তু মিনমিনে মিডিয়ার যেন এখন একটা এজেন্ডা হয়ে গেছে, যত বেশি করে দিলীপ ঘোষের ছবি যেন দেখালে যদি পার্লালপুর পেছনে চলে যায়। পার্লালপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণ। এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখাচ্ছি সেই ছবিগুলো খুব স্পেসিফিক্যালি আমার বাংলার ছবি, এবং এই ছবিগুলো ফেক ছবি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ করে যে কথাগুলো তার তৃণমূল কংগ্রেস বলে, আমি আবারও বলছি, দরকার হলে ফ্যাক্ট চেক করব। এই মুহূর্তে ভাস্কর আমাদের প্রতিনিধি পার্লালপুর রিফিউজি ক্যাম্পের সামনে থেকে যে ছবি তুলে ধরছে, সেখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভয়ঙ্কর রকম গন্ডগোল চলছে। রাজ্যপালের সাথে সব হিন্দু কথা বলতে পারেনি, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ভাস্কর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ওখানে রয়েছে। ভাস্কর, হিন্দুস্তানে মাথা উঁচু করে থাকবে এটাই আমরা জানতাম, কিন্তু এখানে রিফিউজি ক্যাম্পে প্রায় 6 দিন হতে চললো। ওখানে যদি কোনো রিফিউজি থাকে তাদের সাথে একটু কথা বলো। একদমই ময়ূক, অবশ্যই দেখো এই মুহূর্তে আমরা ক্যাম্পের মধ্যে রয়েছি, কিন্তু স্থানীয় আধিকারিকেরা তারা বলছেন যে এবার আমাদেরকে বাইরে যেতে হবে। অবশ্যই তার আগে তোমাকে খুব তাড়াতাড়ি একবার এই রিফিউজি ক্যাম্পের ছবিটা একটু দেখিয়ে নেবো। অবশ্যই আমরা কিন্তু পুলিশের তরফ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সেই বার্তাটা মেনে আমরা বাইরে যেতে বাধ্য হচ্ছি। একদম তুমি বাইরে যাও ভাস্কর, তুমি বাইরে যাও। তার কারণ তুমি বোধহয় এই মুহূর্তে হলোকাস্ট মিউজিয়ামে রয়েছো, বা তুমি হয়তো এই মুহূর্তে ইহুদিদের রিফিউজি ক্যাম্পে হয়তো রয়েছো, কারণ এই ছবি যে পশ্চিমবঙ্গের ছবি কল্পনাতীত। আমি শুধু ভাবছি যে পুলিশ কর্মীরা এই মুহূর্তে রয়েছে, যারা আজকে নিজেদের দায়িত্ব পালন করছে, যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, মালদার যে সাব ইন্সপেক্টর রয়েছেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে হিন্দু বিদ্বেষী হতে হচ্ছে, তার বাড়িতে, তার পাড়াতে যখন এরকম ঘটনা ঘটবে তখন তারা কি করবে, কি করবে? বাংলা টেলিভিশনে আমি অনেকগুলো ছবি আপনাদেরকে দেখিয়েছি। রিপাবলিক বাংলা সেই মিডিয়া আপনাদেরকে লাইভ একদম গ্রাউন্ড থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখিয়েছে, কি করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সভ্য সমাজ কি করে যুদ্ধ লড়ে, সেটা বাংলা টেলিভিশনে প্রথমবার আমরা দেখিয়েছি একদম লাইভ। আমরা দেখিয়েছি যখন আফগানিস্তানে সরকার পড়েছিল, সেটা লাইভ। আমরা দেখিয়েছি আপনাদেরকে বাংলাদেশে এক রাতের নোটিশে বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা, রাষ্ট্রনেতা, গ্রামবাসী, হিন্দু, তারা যখন বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছিলেন। বাংলা টেলিভিশনে প্রথমবার আমরা দেখিয়েছি 2025 সালে হিন্দুদের রিফিউজি ক্যাম্প কিরকম হয়। এক রাতের নোটিশে মুর্শিদাবাদ থেকে মালদা লাইন করে 1971 সালে, 1947 সালে যেভাবে লাইন করে উদ্বাস্তুরা
এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছিল, মাইগ্রেশন যেটাকে বলে, যেটা কাশ্মীরি পণ্ডিতদের করতে হয়েছিল, পাকিস্তান থেকে যেটা এদেশে হয়েছিল বা বাংলাদেশ থেকে এদেশে হয়েছিল। আমার বাপ ঠাকুরদা, আপনাদের অনেকের বাপ ঠাকুরদাকে পূর্ববঙ্গ থেকে যেভাবে আসতে হয়েছিল সেটা লাইভ 2025 সালে লাইভ দেখিয়েছিলাম কি করে হিন্দু রিফিউজিরা ওপার থেকে এপারে আসে বা এক নদীর পার থেকে আরেক নদীর পারে যায়। আজ আপনাদেরকে একটা নতুন ডেমো দেব। ময়ূক আজ একটা ডেমো দেবে পাল্লালপুর নিয়ে, যারা এখনো নীরব, সেই সমস্ত সেকুলার বাঙালিকে, সেই সমস্ত বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিক এবং মুক্তমনাদেরকে আমি একটা লাইভ ডেমো দেবো। ধরুন কোনোদিন পাল্লালপুরের জায়গায় যদি যাদবপুরে এরকম ঘটনা ঘটে, বা পাল্লালপুরের জায়গায় যদি আলিপুর দুয়ারে এরকম ঘটনা ঘটে, এবং আপনাদেরও যদি রিফিউজি ক্যাম্পে যেতে হয়, আপনারা কি করবেন? আপনাদের খিচুড়ি খেতে হবে, রিফিউজি ক্যাম্পে আপনাদের গাদাগাদি করে শুতে হবে, বসতে হবে, ত্রিপলের জন্য, বৃষ্টি হলে ত্রিপলের জন্য আপনাদের লাইনে দাঁড়াতে হবে, এবং এই সমস্ত কিছু কিন্তু আপনাদের ভবিতব্যের মধ্যে লেখা ছিল না। মানে আমি ধরে নিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজনকে আমফান, আয়লা এরকম বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য রিফিউজি ক্যাম্পের মতন অনেক ক্যাম্পে উঠতে হয়, বা আমি ধরে নিচ্ছি দেশভাগ হচ্ছে, বঙ্গভঙ্গ হচ্ছে, বা গৃহযুদ্ধ হয়েছে, বা সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানির মতন, জাপানিরা বোম ফেলে গেছে, তাই জন্য আপনাদেরকে ক্যাম্পে শিফট করে দিল সরকার। এরকমও পরিস্থিতি নয়। ভারত এই মুহূর্তে শক্তিশালী একটি দেশ। ভারত অর্থাৎ হিন্দুস্তান, অর্থাৎ ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে হিন্দু হওয়ার অপরাধে হিন্দু রিফিউজি ক্যাম্পে থাকতে হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সগর্বে বলতেও পারেন না যে আমার দলটা হিন্দুদের দল, হিন্দু সুরক্ষা করব আমি হিন্দুদেরকে। মুখ্যমন্ত্রী বলতে পারেন না। সদিন হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় যাওয়ার টাইম পাননি। ভাবুন, এটা অন্য কোনো ঘটনা, অন্য কোনো গোষ্ঠীর যদি ঘটনা ঘটতো, গোটা পৃথিবী থেকে লোকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে বলতেন দেখো নরেন্দ্র মোদীর দেশে কি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দুদেরকে ত্রিপলে আড়াল করতে চাইছেন। ঠিক শুনেছেন, হীরক রাজা যেভাবে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিলেন গরিব গুরব দারিদ্র শ্রেণীর মানুষজনকে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে ঠিক সেভাবে ত্রিপল দিয়ে রিফিউজি ক্যাম্প ঢাকার চেষ্টা করছেন। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ত্রিপল দিয়ে রিফিউজি ক্যাম্প ঢাকা যায়। ক্যামেরা, রিপোর্টার, রিপাবলিক বাংলার মাইক, এই সমস্ত কিছু বন্ধ করা যায় না। ইহুদিদের রিফিউজি ক্যাম্পেও এই জিনিস করা যায়নি। আর এখন তো মিডিয়া 24/7 আছে, ইন্টারনেট আছে, সারা পৃথিবী দেখবে। কাশ্মীরের মতন পরিস্থিতি নেই, সারা পৃথিবী দেখবে। পাকিস্তানে কেউ নেই। পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গ নোবেল এনেছে, অস্কার এনেছে, যে পশ্চিমবঙ্গ এতগুলো জাতীয় পুরস্কার এনেছে, সেই পশ্চিমবঙ্গে কিছু মানুষ হিন্দু হওয়ার অপরাধে রিফিউজি ক্যাম্পে রয়েছে। সেই ছবি দেখি আর। হ্যাঁ, এই স্কুলের সংলগ্ন যে অংশ, সেই অংশে হঠাৎ করেই আজকে ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে স্কুলের বিল্ডিং এর বাউন্ডারি সংলগ্ন এলাকা থেকে ভিতরে শরণার্থীদের ছবি রিপাবলিক বাংলা তুলতে না পারে। রিপাবলিক বাংলাকে আটকানোর মরিয়া চেষ্টা স্থানীয় প্রশাসনের। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছবেন, একই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারাও এসে পৌঁছবেন এই হিন্দু শরণার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনার জন্য। তার আগে হঠাৎ করেই অ্যাক্টিভ মোডে স্থানীয় প্রশাসন। স্কুলের বিল্ডিং এর সংলগ্ন যে অংশ খোলা ছিল, সেই অংশে হঠাৎ করেই ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই রিপাবলিক বাংলা ভিতরের ছবি দেখাতে না পারে। কিন্তু বাংলার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই মুহূর্তে ক্যাম্পের ভিতরের যে অবস্থা, সেই অবস্থা একটু দেখানোর চেষ্টা করব। জাতীয় মানবাধিকার সংগঠনের যারা সদস্যরা, অর্থাৎ এনএইচআরসির যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল ভিতরে ক্যাম্পের যারা শরণার্থী রয়েছেন তাদের সঙ্গে বসে কথা বলছেন। এবং এই মুহূর্তে ক্যাম্পে প্রচুর হিন্দু শরণার্থী তারা বসে রয়েছেন, কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস আসবেন, একই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারাও আসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে, আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল হিন্দু বলেই হয়তো এই জিনিসটাই সাহসগুলো পান, ত্রিপল দিয়ে হিন্দুদের রিফিউজি ক্যাম্প ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু হিন্দুদের আজ বাংলার প্রত্যেক
সনাতনী মানুষজনকে আপনি ডেমো দেখছেন, আমি আপনাকে দেখাতে চাই যে আজ হয়তো আপনি ভাবছেন যে আপনি পাল্লালপুরের বাসিন্দা নন, আপনি হয়তো যাদবপুরের বাসিন্দা, আপনি হয়তো আলিপুরের বাসিন্দা, আপনি হয়তো মুকুন্দপুরের বাসিন্দা, আপনি হয়তো এই মুহূর্তে শ্রীরামপুরে বসে রয়েছেন, আপনি ভাবছেন আপনি সেফ। বিশেষ করুন আপনার পাড়ায়, আপনার এলাকায় আপনার কোনো দোষ নেই। ওয়াকফের সাথে, ওয়াকফ আইনের সাথে যেরকম হিন্দু এই মানুষজনদের কোনো লেনাদেনা কুছ ছিল না। রিফিউজি ক্যাম্পে ত্রিপল টাঙিয়ে তাদেরকে রেখে দেওয়া হলো যেন তারা কুৎসিত, বিশ্রী, যেন তাদেরকে মানব সভ্যতা বা সমাজ মেনে নেবে না, আলাদা এক ঘরে করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এগুলো হচ্ছে, আপনারা লিখে রাখবেন এগুলো সব। এগুলো আমি জানি না 1946, 47, 71-এও হয়েছে কিনা। হিন্দুরাই প্রতিরোধ গড়ে তুলে সেই ত্রিপল ছিঁড়ে ফেলে। সন্ধ্যেবেলা যেরকম দেখলাম সংবাদ মাধ্যমকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ জবাব দাও। রিফিউজিরা যেভাবে সবাই চিৎকার করে বলতে শুরু করলো, আমার একটাই পয়েন্ট, একটাই প্রশ্ন, একটা ঘন্টার জন্য কেন রিফিউজি ক্যাম্পে হিন্দুদেরকে এই বাংলায়, এই ভারতে থাকতে হবে? এটা তো আমার লজ্জা, এটা আপনার লজ্জা, এটা পশ্চিমবঙ্গ সরকারের লজ্জা, ভারত সরকারের লজ্জা, এটা গোটা দেশের ক্যাবিনেটে যারা রয়েছেন তাদের লজ্জা। এক ঘন্টার জন্য কেন কিছু মানুষকে ভিটে মাটি হারা হয়ে রিফিউজি ক্যাম্পে থাকতে হবে? কেন সেনা নামবে না? যদি তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার এই উচ্চিংড়ে, এই অসভ্য জেহাদিদেরকে কন্ট্রোল করতে না পারে, বিএসএফ শুধু কেন সেনাবাহিনী, কেন এনএসজি থাকবে না? কেন এটাকে ঠান্ডা করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে জেলে ঢুকিয়ে এই যারা আজ রিফিউজি তকমা নিয়ে বসে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের কীরকম লাগবে যদি আমি আজ তাদেরকে এই সম্বোধনে ডাকতে শুরু করি রিফিউজি? কেন কেউ নিজের দেশে রিফিউজি হবে? কেন কেউ নিজের দেশে উদ্বাস্তু হবে? তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, এরা দেখুন যে তৃণমূল সমর্থকরাও আজ এই যে রিফিউজি ক্যাম্প সেখানে রয়েছেন, এবং সেখানে আজ তারা যখন ত্রিপল টাঙিয়ে দেওয়া হলো তখন কিভাবে নিজেরা সে ত্রিপল ছিঁড়ে দিয়ে চিৎকার করে নিজেদের কথাগুলো বলতে শুরু করলেন। এবং এটাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়। যত বেশি করে অন্য খবর, অন্য ছবি, কোন রাজনৈতিক নেতা বিয়ে করছে তার ছবি আপনার টাইমলাইন জুড়ে আসবে, যত বেশি করে ময়ূকের এই কথাগুলো পেছনের সারিতে চলে যাবে, ময়ূকের এই কথাগুলো চাপা পড়ে যাবে অন্য খবরে, তত বেশি করে মিনমিন মিডিয়ার সুবিধা, তত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা। কারণ ময়ূক আপনাদেরকে কথা দিয়েছে, বাংলাদেশের হিন্দুদেরও আমি যেভাবে হাত ছাড়িনি, পাল্লালপুর, মালদা, মুর্শিদাবাদের হিন্দুদের হাত আমি ছাড়বো না, এবং ততদিন অবধি আমি লাগাতার কভারেজ করে যাব যতদিন অবধি তারা রিফিউজি ক্যাম্পে থাকবে। কারণ এটা আমার লজ্জা, কারণ এটা পশ্চিমবঙ্গের লজ্জা। একটা ঘন্টার জন্য কেউ যদি রিফিউজি ক্যাম্পে থাকে হিন্দু হিসেবে, তাহলে সেটা হিন্দুস্তানের লজ্জা। দেখুন, যারা এখানে শরণার্থীরা রয়েছেন তাদের সঙ্গে যাতে কথা বলা না যায় তার জন্য নীল পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, এবং এই মুহূর্তে সেই নীল পলিথিনটা যারা শরণার্থী তারা নিজেরাই ছিঁড়ে ফেলে দিয়েছেন। এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু ছবিটা দেখাও। এই মুহূর্তে হিন্দু শরণার্থীরা তারা এখানে রয়েছেন, একটু সেই ছবিটা দেখাও। কথা বলবো একটু কথা বলবো। আপনারা কেমন আছেন? আমাদের বাড়ি টাড়ি সব জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুটপাট করে নিয়েছে। একটু বাকিদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যদি একটু সামনে আসেন। আমরা ভিতরে যেতে পারছি না, কেমন আছেন? আছি ভালোই, তো এই বন্দি রেখেছে, হ্যাঁ ঘেরে বেড়ে বন্দি রেখেছে। বলছি এই পলিথিনটা কবে লাগিয়েছিল? আজকেই। অনেকে বলছেন জেলখানার মতো অবস্থা, জেলখানার মতো বন্দি রেখেছে। বাইরে কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে না। এবং এই জায়গাতে এই যে নীল পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল রিপাবলিক বাংলাকে, যাতে কোনোভাবে রিপাবলিক বাংলা ভিতরের বাস্তব ছবিটা দেখাতে না পারে, সেই প্রচেষ্টাটা সফল হলো না বোধহয়। দিদি বলছি কেমন আছেন? আমরা ভালো নাই, খুব খারাপ। কেউ যদি আসছে তো আমাদের সাথে দেখা করতে দিচ্ছে না। আমরা তো অসুবিধা পড়ে আছি, তার জন্য তো আমাদের সাথে দেখা করতে আসে। বাইরের লোকের সাথে কথা বলতে দিবে না। একজন কেউ যদি বেরিয়ে আছে তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বের হতে দিচ্ছে না, আমাদের বাইরে যেতে দিচ্ছে না। আপনারা কি করেছেন? আমরা কি করেছি? আমরা মার্ডার করে আসছি, হ্যাঁ? আমরা হিন্দু বলে কি অপরাধ? এই পলিথিন দিয়ে ঘিরে দিল কবে? বারণ করা হয়েছে, আমাদের কাউকে মানছে না, উনারা তাও পর্দা টাঙিয়ে দিল। এটার মানে কি? ইনারা আমাদের মনে হচ্ছে কোনো ফোন দিয়ে
আসছে। হ্যাঁ, এখন দুদিন ধরে যা পরিস্থিতি দেখছে তার জেলখানা থেকেও খারাপ। খাবার দাবারের কোনো ভালো কিছু দিচ্ছেন না। না, ঠিক মতো পাচ্ছি না। দুদিন ধরে আমরা কি মার্ডার করেছি বলেন তো? হ্যাঁ, তো মার্ডার করেছে, জেলখানা কত বড় গেছে। হ্যাঁ, বাইরে তাক বাজে। আমরা তো জানতে চাই আর কতদিন মমতা এরকম বলেন তো? রাতে ঘুমোতে পেরেছেন? এখন দাঁড়া নিয়ে যাও, জোর জবরদস্তি বলছে কাল থেকে হুমকি দিচ্ছে পুলিশ আমাকে, খুব ভয় দেখাচ্ছে। আর তার জন্য ঘেরে রেখেছে বাইরের লোকের সঙ্গে কথা বলতে আমি মালদা মুর্শিদাবাদ বিশেষ করে পাল্লালপুরের এই হিন্দু ভাই বোন মা তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা একা নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চরম অপদার্থ পুলিশ মন্ত্রী, চরম অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হিন্দু বিদ্বেষী, কিন্তু তার মানে এই নয় আপনারা বলবেন যে বড় ফন্দি কিছু আটা হচ্ছে আমরা একা নই, আপনারা একা নন, সারা ভারতের হিন্দুরা একা নয়। প্রয়াগরাজে যত হিন্দু এসেছিল, যত সনাতনী এসেছিল, তারা একা নয়। এটা ভালো করে আমার কথা, ময়ূকের কথা যদি আপনার কাছে পৌঁছায়, ভালো করে এটা মনের মধ্যে গেঁথেন। মমতা বন্দ্যোপাধ্যায় না পারলে ভারত সরকার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ল অ্যান্ড অর্ডার মেনটেন না করতে পারেন, রাষ্ট্রপতি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একেবারে অপদার্থতার চূড়ান্ত সীমায় পৌঁছে যান, সেনাবাহিনী এসে আপনাদেরকে বাঁচাবে, আপনাদেরকে নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা সবাই আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যে ভারতের মতন একটি দেশ, যে দেশে হিন্দুদের হোমল্যান্ড হওয়া উচিত, সেই দেশে হিন্দুদের হোমল্যান্ড ছাড়ুন, হিন্দুদের রিফিউজি ল্যান্ড হয়ে যাচ্ছে। যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীর দেশে হিন্দুরা এখন একটি রাজ্যে হোমল্যান্ড ছাড়ুন, রিফিউজি ল্যান্ডে রয়েছে। যারা এই মুহূর্তে দুজন রয়েছেন আমার সাথে, দুজনের সাথেই আলাদা আলাদাভাবে আমি কথা বলবো। সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী রয়েছেন এই মুহূর্তে, এবং পায়েল মুখার্জি অভিনেতা রয়েছেন। আমি পায়েল তোমার কাছে একটু পরে যাচ্ছি, সৌরভপ্রিয় বাবুর কাছে প্রথমে যাচ্ছি। সৌরভপ্রিয় বাবু, আপনি হয়তো ভাবছেন যে হিন্দুরা, পাল্লালপুরের হিন্দুরা তারা একা, সরকার ভাবছে হয়তো তাদেরকে পলিথিন দিয়ে, জন্তু জানোয়ার আমি ছেড়েই দিলাম, হিংস্র জন্তু জানোয়ারকেও চিড়িয়াখানায় বোধহয় এভাবে রাখে না যেভাবে আপনারা পাল্লালপুরে রিফিউজিদেরকে রাখছেন, কেন? আমি একটা প্রশ্ন করব ময়ূক, সেটা হচ্ছে যে আসামের যে ডিটেনশন ক্যাম্প হয়েছে, কোথায় হয়েছে? সেই ডিটেনশন ক্যাম্পে আমি বলে নি, অ্যাড্রেসটা দিন, ডিটেনশন ক্যাম্প হয়েছে সেখানে অ্যাড্রেসটা দিন, আমি টেলিফোনে যোগাযোগ করি। আচ্ছা ঠিক আছে, কোথায় না ওরকমভাবে বলবেন না ডিটেনশন ক্যাম্প হয়েছে, আমি তো বলছি পাল্লালপুর ডিটেনশন ক্যাম্প। সেখানে কি আপনি আসামে কোন জায়গায় ডিটেনশন ক্যাম্প দিন না, আমি প্রতিনিধি পাঠাচ্ছি। ময়ূক, একটা 2 নম্বর কথা না, তাহলে বলুন যে ভুল বলছেন। 2 নম্বর কথা ময়ূক শুনে নাও। আপনারা হিন্দু বিদ্বেষী বলে এরকম করবেন না প্লিজ। আরে বাবা বলো না, তুমি যত হিন্দু বিদ্বেষী বললে তার হয়ে যাবে না। চৈতন্য মহাপ্রভুকে এরকম অনেকে বলেছে, তাতে চৈতন্য মহাপ্রভুর বিন্দু মাত্র সম্মান পাবেনি। চৈতন্য মহাপ্রভু না হতে পারেন, কিন্তু আপনারা জিহাদিদের যে মহাপ্রভু হচ্ছেন, শোনো না, এটা বোধহয় বাংলার মানুষ দেখছে। ভাই 20 মিনিট বলেছো। বলুন, মণিপুরে, কারণ হিন্দুদের বাঁচানোর দায়িত্ব নিচ্ছে আমরা। বলো তাহলে, তুমি একেবারে তাহলে ডেকেছো কেন? মণিপুরে যে এখনো আগুন জ্বলছে, ওখানকার মানুষরা কোথায় জ্বলছে? অ্যাড্রেসটা দিন। কোথায় জ্বলছে? কোন মণিপুরের কোন গ্রামে আগুন জ্বলছে? অ্যাড্রেস দিন। মণিপুরে এখনো আগুন জ্বলছে, অ্যাড্রেসটা দিন না, আমি লাইভ ছবি দেখাবো। লাইভ ছবি দেখাবো, অ্যাড্রেসটা দিন। কোন এসি লাগানো হয়েছে? অ্যাড্রেসটা দিন না, লাইভ ছবি দেখাবো। গুজরাট দাঙ্গার সময় মানুষরা কোন হোটেলে ছিল? 5 স্টার হোটেলে। মণিপুরের মতন তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হোক না পশ্চিমবঙ্গে। দাঁড়াও, আপনি চান? আপনি বলুন না, একবার বলুন না। তৃণমূল কংগ্রেস বলে দিক যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। ময়ূক ময়ূক প্লিজ, আমি বলছি সারা দেশে যখন বন্যা হয়, বিশাল ঝড় হয়, তখন মানুষকে যখন ত্রাণ শিবিরে রাখা হয়, এখন কিসের ঝড় হয়েছে? একটা ত্রাণ শিবির দেখাও। এখন কিসের ঝড় হয়েছে? এখন জিহাদি ঝড় হয়েছে। লাগানো আছে, জিহাদি ঝড় হয়েছে। এখন জিহাদি ঝড়ে এই মানুষগুলোকে ছন্নভিন্ন করে রাখা হয়েছে। তোমরা তুমি একটা বাঙালি ছেলে হয়ে যেভাবে বাংলার বদনাম করো, বাংলার বদনাম করছি, বাংলার বদনাম করছি। আমার তো লজ্জা লাগছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে কাজটা করছে, গোটা পৃথিবীর সামনে আমাদের মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। গোটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে হাত জোড় করে যাক মালদায়। কেউ নেই,
কে কেউ নেই তোমার কেউ নেই তোমার মতন বাংলাদ্রোহী তুমি বাংলায় খাচ্ছ বাংলায় পড়ছো গর্বের সাথে করছি গর্বের সাথে করছি আপনার মতন হিন্দু বিদ্বেষী নই আমরা হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনিমাম যদি বিবেকবোধ থাকে আজ রাতে যেভাবে রাজ্যপাল গেছে আজ রাতে ট্রেন ভাড়া করে দরকার হলে ভারতীয় রেলের সাথে কথা বলে পুরো ক্যাবিনেট নিয়ে মালদা রিফিউজি ক্যাম্প থেকে ক্যাবিনেট চালানো উচিত একটা চরম হিন্দু বিদ্বেষী দল হিন্দুস্তানে বসে রাজনীতি করছে রাজ্যপাল মালদার আম কিনতে গেছে বা নিতে গেছে উপহার নিতে মালদার আম খাবে তাই গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে শান্তি না আমাকে একটা কথা বলুন সৌরভপ্রিয় বাবু আমাকে একটা কথা বলুন সৌরভপ্রিয় বাবু আমাকে একটা কথা বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় মালদার রিফিউজি ক্যাম্প থেকে লাগাতার 5 দিনের জন্য দেখুন সৌরভপ্রিয় বাবু আপনি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কাজ করতেন আপনি পুলিশ মন্ত্রী হলে হয়তো ভালো কাজ করতেন আমার বিশ্বাস আপনাকে যে সেন্সিবল মানুষ হিসেবে আমি জানি আমার বিশ্বাস আপনি বা আমি আজ যদি এরকম আমার সহনাগরিকেরা আজকে যদি রিফিউজি ক্যাম্পে থাকতো আমি বা আপনি যদি পুলিশ মন্ত্রী হতাম আমার পুরো নবান্নের পুরো ক্যাবিনেট ডিজিকে নিয়ে আমি ওই রিফিউজি ক্যাম্প থেকে আজকে হয়তো আমি দেশ চালাতাম আমি রাজ্য চালাতাম মহাত্মা গান্ধী ওটাই করেছিলেন বেলেঘাটায় ছিলেন নোয়াখালীতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিদ্বেষী প্রকাশ করে দিচ্ছেন আরো বলো আচ্ছা আরো বলো আচ্ছা আমার কাছে একটা মূল কথা হচ্ছে যদি তোমাদের মনে হয় হ্যাঁ কিনা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছে তুমি তোকে বললে না সেনা নামিয়ে দেবে এই করবে সেই করবে নরেন্দ্র মোদী আপনার তো মনে হয় করে রাখার আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনি অনেক ভালো পুলিশ মন্ত্রক চালাতে পারবেন আর বিজেপি উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই আগুনকে আবার ধরাতে চাইছো আচ্ছা আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরাতে দেবে না এই আগুন না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিদ্বেষী হয়ে প্লাস্টিক তারপলিন এই সমস্ত কিছু লাগান আমাকে একটা কথা বলুন আমাকে শান্তভাবে একটা কথা বলুন আমি শান্তই আছি হ্যাঁ আপনি শান্ত আছেন আমি তো দেখতেই পাচ্ছি খুব শান্ত হিন্দুরা রিফিউজি ক্যাম্পে আপনি শান্ত 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 এরকম রিফিউজি ক্যাম্পে গুজরাটের অনেক হিন্দুকেও রাখা হয়েছে কে অ্যাড্রেস দিন না দিল্লিতে এখন দাঙ্গা অ্যাড্রেস দিন না সব বাদ দাও আপনি 1 সেকেন্ডের জন্য শুধু পোস্টমাস্টার হয়ে অ্যাড্রেস দিন পোস্ট অফিস হয়ে অ্যাড্রেসটা দিন আমি সেখানে রিপোর্টার পাঠাবো এইসব লেকচার পরে দিন আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন আমি ফুল ফ্রেমে দেখাচ্ছি আমি ফুল ফ্রেমে দেখাচ্ছি আমি আপনাকে একটা অ্যাড্রেস দিচ্ছি আলিপুর জেল তিহার জেল এই অ্যাড্রেসগুলো মাথার মধ্যে রেখে দিন কারণ আপনারা যে অপরাধটা করছেন তিহার জেলে অবিশ্বাস ছিল শোনো না আমি একটা অ্যাড্রেস দেব নেবে আমি নেব সব নেব আমি আপনাকে শুনুন না আরে নাও না ঠিকানা নাও মহাকুম্ভের দুর্ঘটনার পরে প্রচুর হিন্দু একটা মুসলিম সম্প্রদায়ের কাছে সেই মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল সেই অ্যাড্রেসটা যাও উত্তরপ্রদেশে গিয়ে পেয়ে যাবে অবশ্যই মুসলিমরা সেই ছবি বাঁচিয়েছে তাদেরকে সাবধানে ফিরতে সাহায্য করেছে ধর্মের রাজনীতি করা বন্ধ করুন যাও অ্যাড্রেসটা দিয়ে দিলাম শুনুন এই ধর্মের রাজনীতি করা বন্ধ করুন আমি যে দেশে আছি তোমরা বন্ধ করে আমি যে দেশে আছি আমি যে দেশের নাগরিক সেই দেশের নাগরিক উস্তাদ জাকির হোসেন সেই দেশের নাগরিক এপিজে আব্দুল কালাম AR রহমান আমরা গর্ববোধ করি আমি যে দেশের নাগরিক সেখানে এটাই হওয়া স্বাভাবিক কারণ গঙ্গা যমুনি তহজিবে উস্তাদ বিসমিল্লাহ খানেরও এই বানারসি শহরটা আপনারা জেহাদিদেরকে মাথায় তুলে এই রাজ্য এই দেশটাকে নষ্ট করছেন মুসলিমরাও আপনাদের উপর এখন ভরসা করতে পারছেন আমাকে আমি পায়েলের কাছে যাওয়ার আগে জেহাদিদের নামগুলো আমি কোন জেহাদিদের আমরা সাহায্য করছি নামগুলো প্রকাশ করো ওপেন টিভিতে আমি মুখ্যমন্ত্রী আমি পুলিশ মন্ত্রী হলে জেহাদিদের নাম কেন সমস্ত বায়োডাটা বের করে দিতাম এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় আনসারুল্লাহ বাংলা এবং যত টেরর অর্গানাইজেশন এই মুহূর্তে স্লিপার সেল হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের নিয়ে প্রেস কনফারেন্স করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মালদাতে গিয়ে বসে থাকা যেভাবে মহাত্মা গান্ধী বেলেঘাটায় গিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না ভোট ব্যাংক বাঁচাতে বলুন এটা আচ্ছা আঙুল না অনেক কিছু এবার চুষবে তার কারণ আর কিছুদিনের মধ্যে আপনাদেরকে হাত তুলে বলতে হবে যে রাষ্ট্রপতি শাসন আপনারা করে দিন আমরা পাচ্ছি না আমাদের পুলিশগুলো এত ভালো ভালো ছেলে মেয়ে আমাদের পুলিশ ফোর্সে আছে পশ্চিমবঙ্গের তাদেরকে আমরা কাজে লাগাবো না আমরা ঠিক করে নিয়েছি আমি আপনাকে ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো সৌরভপ্রিয়বাবু এর উত্তর আছে আপনার কাছে এই সেকুলার সাজা এই লিবারাল সাজা কতদিন করবেন আজটা আপনার বাড়িতেও এসে পড়বে ফুল ফ্রেমে দেখাবো আচ্ছা আমাকে বলুন তো আমি আপনাকে শুধু নয় আমি আপনাকে কেন শুধু দোষ দিচ্ছি ওই বিশাল লিবারাল যারা তাদেরকেও আমি এই প্রশ্নটা করতে এটা আমার মাঝে মধ্যেই মনে হয়েছে পূর্ববঙ্গের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে এসে রাজনীতি করেছেন তারা আমি অন্য সাধারণ সমস্ত মানুষকে ছেড়ে দিলাম বড় বড় নেতারা যারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো যে এনারা কেন এ রাজ্যে এসে কেন এপার বাংলায় এসে পলিটিক্স করতে হয়েছে প্রফুল্ল ঘোষ
মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, মালিকান্দা ঢাকার বাসিন্দা ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের আদি বাড়ি দেখাচ্ছি, কেউ বলতে পারবেন প্রফুল্ল সেন কেন কলকাতায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন? প্রফুল্ল সেনের কাছে তো অপশন ছিল পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী হওয়ার। কেন সেনহাটি খুলনার বাসিন্দা প্রফুল্ল সেন এপারে চলে এসেছিলেন? আমি লিবারেলদের কাছে প্রশ্ন করছি, ময়ূক প্রশ্ন করছে। বিধানচন্দ্র রায় ডাক্তারবাবু শ্রীপুর খুলনার বাসিন্দা ছিলেন, কেন এপার বাংলায় চলে এসেছিলেন? কেন পূর্ববঙ্গে রাজনীতিটা করতে পারলেন না, বা পাকিস্তানে কেন রাজনীতি করতে পারলেন না সিদ্ধার্থ শঙ্কর রায়? যদি এত সেকুলারিজম এত ধর্মনিরপেক্ষতার কথা হয়, বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কেন জাতির পিতা হলো, কেন সিদ্ধার্থ শঙ্কর রায় জাতির পিতা হলো না? হাসারা ঢাকার বাসিন্দা ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। জ্যোতি বসুর কি ট্যালেন্ট কম ছিল? জ্যোতি বসুর কি আইকিউ কম ছিল? জ্যোতি বসু কেন শেখ মুজিবুর রহমানের মতন গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না? বারুদি ঢাকার বাসিন্দা ছিলেন জ্যোতি বসু। কেন ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় চলে আসতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একাধিক মানুষজন, একাধিক মুক্তমনা, তারা কবিতা লেখেন, গল্প লেখেন, তারা একবারও তো এই প্রসঙ্গটা উত্থাপন করেন না? ফরিদপুরের বাসিন্দা বুদ্ধদেব ভট্টাচার্য কেন বাংলাদেশে রাজনীতিটা করলেন না? কেন তাকে এবং তার পরিবারকে এপারে চলে আসতে হয়েছিল? সৌরভপ্রিয়বাবু ভাবুন। আজকে পার্লালপুরে হয়েছে, আপনি চুপ। যাদবপুরে হলে আমি জানি না কি করবেন আপনি, তখন এই অবস্থা হবে। কোথায় কি ভাত, গরম ভাত ইত্যাদি সব রিফিউজি ক্যাম্পে খেতে হবে। এই বিয়ের ছবি যেগুলো আপনারা লাফালাফি করছেন, সেই বিয়ের ছবিও হয়তো রিফিউজি ক্যাম্পে তুলতে হবে। কি বলছেন সৌরভপ্রিয়বাবু? বাংলাদেশ নিয়ে তোমরা লাগাতার 3 মাস ধরে কভারেজ করেছো, তো এই যা প্রশ্নগুলো করছো আমি মনে করলাম যে এটা আপনারা তো মনে কৌতূহল হতে পারে। জ্যোতি বসু, আমি বলছি বিধানচন্দ্র রায় কেন? ওরা তো ওপার বাংলার বাসিন্দা ছিল, এপার বাংলায় কেন এসেছিল? তুমি কি বাড়ি তো সবার মাঝখানে কথা বলে এরকম করে? আমি সব সময় কথা বলি, আমাকে টকেটিভ বলে না, সেটা না, আমি এবং সেটাই চিরবির করে অনেক শেষ করতে দিতে হয়, মিডিয়ার বেশি করে। আর শোনো না, বলুন, আমি বলছি পূর্বতন যতগুলো সরকার 1947 সালের পর থেকে তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে, আমরা মনে করলাম সবাই ভুল, বলতে দাও, সবাই ভুল সিদ্ধান্ত নিয়েছে। খুব ভালো কথা। তুমি যেভাবে লাগাতার 3টে মাস ধরে ভাই লড়াই করেছো এখানে বাংলাদেশ নিয়ে, তাতে আমার মনে হয়েছিল বাংলাদেশের সরকার পড়ে যাবে, ইউনিস পালাবে বা ইউনিসের ফাঁসি হবে, নরেন্দ্র মোদী কামান টামান নিয়ে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশ দখল হয়ে যাবে। ভাই কেউ পারে, মোদী পারলো না কেন ভাই? এরপরেও কেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা হচ্ছে? এরপরেও কেন মোদীর সঙ্গে ইউনিসের বৈঠক হবে ভাই? লুকিয়ে আপনাকে দেখছেও, আপনাকে বাড়িতে একটা চকলেটের বাক্স পাঠাবে। ইউনিসের কি হয়েছে? কি করতে পেরেছো তোমরা? কি করতে পেরেছো? ইউনিসের ক্যাবিনেটে মন্ত্রী হন, বড় বড় কথা বলেন। যান বাংলাদেশে গিয়ে ইউনিসের ক্যাবিনেটে মন্ত্রী হন, যান। ইউনুস আপনাকে মাথায় তুলে নাচবে। না, আমি সেটা বলছি না, আমি জিজ্ঞেস করছি। রিফিউজি ক্যাম্প বানিয়ে রেখে দিয়েছে বাংলাদেশে, যান। ভালো হয়েছে, যান, চকলেটের বাক্স ভালো হয়েছে। আপনাকে ইলিশ পোলাও খাওয়াবে ইউনুস, যান। করছে ইলেকট্রিকের ব্যবসা চলছে। সৌরভপ্রিয় দত্ত নামটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। ওখানে সৌরভপ্রিয় দত্ত নামটা যে আছে সেটাও চেঞ্জ করে নিতে হবে। যান ইউনুসের কাছে, এত ভালো ইউনুস, যান ইউনুসের কাছে গিয়ে মোদি কি করতে পারলো? পোলাও খান, ইলিশ পোলাও খান। এইসব করো না, এইসব করো না। আমি পায়েলের কাছে যাওয়ার আগে, আমি বলছি না এইসব, পায়েলের কাছে যাওয়ার আগে আমি দেখাতে চাই কিছু দৃশ্য। আজ মনে হচ্ছে হয়তো যে এই দৃশ্যগুলো ওদের ক্ষেত্রে হচ্ছে, গ্রামের মানুষজন ওদের ক্ষেত্রে হচ্ছে, এই দৃশ্যগুলো যে আমাদের ক্ষেত্রে হবে না, শহরের মানুষের ক্ষেত্রে হবে না, আমরা জানি না। যখন নিচে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে রিফিউজি ক্যাম্পের, তারা বাধ্য হয়ে ওপরে ছাদে উঠে চিৎকার করে মিডিয়ার সামনে নিজেদের কথাগুলো বলছেন আমাদেরকে ওষুধ আনতে দেওয়া হচ্ছে না, জল আনতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে বন্দি করে রেখে দেওয়া হচ্ছে। কেন? মার্ডার করেছে তারা, চাকরি চুরি করেছে, কয়লা চুরি করেছে, তারা হিন্দু, কোনো অপরাধ করেনি। উল্টে যারা অপরাধ করেছে তারা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর এদেরকে এভাবে থাকতে হবে শুধুমাত্র হিন্দু বলে। দেখুন, রিপাবলিক বাংলার ক্যামেরায় যাতে হিন্দু শরণার্থী শিবিরের ভিতরের ছবি ধরা না পড়ে, সেই কারণে নীল পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে স্কুলের বাউন্ডারির অংশ। আর যারা শরণার্থী তারা এই মুহূর্তে সেই স্কুলেই রয়েছেন। এই নীল পলিথিন কবে দেওয়া হলো? আজকে? কেন? হ্যাঁ, কথা বলতে দিচ্ছে না। এই নীল পলিথিনটা আজকে সকালে লাগিয়ে দিয়েছে। কেন? কথা বললে কি সমস্যা? এটা তো জেলখানা নয়। আপনারা পলিথিন দিতে বারণ করেছিলেন।
আরেকবার যদি বলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা হিন্দু শরণার্থীরা রয়েছেন এই রিফিউজি ক্যাম্পে, তারা রিপাবলিক বাংলাকে বলছেন আজ সকালে এই তড়িঘড়ি পলিথিন দিয়ে মুড়ে দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হলো পুলিশ প্রশাসনের থেকে, এবং যাতে এই হিন্দু শরণার্থীরা কোনোভাবেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে না পারেন তার জন্য মরিয়া রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, সেই কারণেই ঢেকে দেওয়া হয়েছে গোটা স্কুল বিল্ডিং, যেখানে আদতে শরণার্থী শিবির, সেই শরণার্থী শিবিরের সংলগ্ন এলাকা। ভিডিওলিস্ট মেরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। বহু মানুষ এই ক্যাম্পে এসছেন, তার মধ্যে একজন ছিলেন ভরত দাস, যিনি তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়, এখনো ব্যথায় কোঁকিয়ে উঠছেন মাঝে মধ্যে। ছাদে থেকে ফেলে দিয়েছে, থাকতে পারছি না, ছাদে লুকিয়েছিলাম। ছাদে লুকিয়েছিলেন? বদমাস গলা নিয়ে যে কিভাবে দেখে নিয়েছে, যে মারতে লেগেছে ফেলে দিয়েছে। কি হয়েছিল বাবা ওদিন, মানে আপনারা লুকাতে হলো কেন? শনিবার কি হয়েছিল? মানে আমাদের কিছু হয়নি, ওরা হঠাৎ চক্রান্ত করার 9টা-10টার দিকে এসে একদম গোটা গ্রাম ভাঙচুর, ম্যাট পিট, হ্যাঁ, যাকে মেরেছে কার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, কি করে ছাদে উঠে যে ফেলে দিল, মারতে মারতে দিল নিচে ফেলে, সব লুট করে নিয়েছে, সব লুট করে নিয়েছে। যা ছিল আপনার সোনা দানা সব নিয়েছে, টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়েছে। এবং এই মেডিকেল ক্যাম্পে হয়তো সেই ছবিটা স্পর্শ, যে কি মর্মান্তিক তাণ্ডব মানুষের উপরে, মানুষের ঘরবাড়ির উপরে চলেছে। অন্তত যারা কথা বলছেন তাদের থেকে সেই ভয়ের ছবিটাই উঠে আসছে বারবার। ক্যামেরায় শোভনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। পায়েল, আমার পয়েন্ট হচ্ছে আজ ভরত দাস বলে যে ভদ্রলোকের আমি কথা শোনালাম, বা রিফিউজি ক্যাম্পে যারা পাল্লালপুরে রয়েছে তাদের কথা শোনালাম, আমি রাজনীতি, ধর্ম, কর্ম সব কিছু ভুলে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য এরকম একটা ছবি কেন আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে দেখব? মানে এটা নিয়েই তো আসলে রাত দখল বা মোমবাতি মিছিল বা নাগরিক সমাজের আমাদের কম বয়সী যারা রয়েছে তাদের রাস্তায় নামা উচিত বা সোশ্যাল মিডিয়ায় ভোকাল হওয়া উচিত। একদমই তাই। নাগরিক হিসেবে আমাদের অবশ্যই একটা দায়িত্ব তো রয়েছে। এবং আমি একটা কথা বলি, যেদিনকে এই ঘটনা ঘটেছিল আমি বাড়ির বাইরে ছিলাম এবং আমি বাড়ি থেকে কল পাই যে এরকম একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তার মানে কি এই ভয়টা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। এবং নাগরিক হিসেবে আমি আমার এখনও পর্যন্ত এ যাবৎকালের জীবনে আমি এরকম ধরনের ঘটনা দেখিনি, এরকম উদ্বাস্তু হয়ে যাচ্ছে বা যা যা ঘটেছে আমরা দেখতেও পাচ্ছি এখন ভিডিওতে। আমি যে কোনো নাগরিক ভয় পাবে, আতঙ্কিত হবে, আমিও হয়েছি, আমরাও হয়েছি। এবং হওয়ার পরে আমরা যেটা করে থাকি, আমরা তো জলকে ঘুমিয়ে পড়বো না, আমরা নিশ্চয়ই এটাকে নিয়ে একটা রিপারকেশন তৈরি হয়, আমরা আলোচনা করব, আমরা আমাদের পরিজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করব। আমিও করেছি। এবং আমি কিন্তু শুধুমাত্র আমার লক্ষ্মী বা গণেশ নামক বন্ধুদের সাথে করিনি, আমি হয়তো তাদের মধ্যে কেউ কবির নাম ছিল, কেউ নাহিদ নাম ছিল, তাদের সাথেও আলোচনা করেছি এবং তারাও কিন্তু কনসার্ন। মানে নাগরিক সমাজে কিন্তু যাদের সুস্থ সবল মস্তিষ্ক যারা আছে তারা প্রত্যেকে কনসার্ন। আমি আমার এই মোবাইলে দেখাতে পারি, সেখানে কিন্তু আমাদের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও সবাই এটা নিয়ে লেখালেখি করছে। হ্যাঁ, পাবলিকলি হয়তো করছে না, তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা আমি বলতে পারবো না, হয়তো তাদের কোনো ভয় থাকবে বা কিছু থাকবে, হোয়াট এভার, কিন্তু প্রত্যেকে কনসার্ন। এবং এই কনসার্নের জায়গাটা কিন্তু সত্যি হওয়া দরকার, কারণ নাগরিক হিসেবে আজকে আমার পাশের জেলাতে হচ্ছে বা পাশের বাড়িতে হচ্ছে, কালকে যে ওই ঢিল, ওদের বাড়িতে যে ঢিলটা পড়ছে আমার বাড়িতে ইট পাটকেল হয়ে বা পাথর হয়ে আসবে না, তার কিন্তু কোনো ভরসা নেই। এবং আমার মনে হয় শুধু হিন্দু কেন, হিন্দু মুসলিম অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রেই এটা বুঝতে হবে যে এটা পার্টিকুলার, মানে আমরা তো নাগরিক সমাজে আমরা তো কোনোভাবে ইনভলভ নই। কারা ইনভলভ, তাদের কোনো সাম্প্রদায়িক মোটিভ থাকতে পারে, তাদের রাজনৈতিক মোটিভ থাকতে পারে, অর্থনৈতিক মোটিভ থাকতে পারে, তাদের বিভিন্ন রকমের মোটিভ আছে, কিন্তু তার জন্য কারা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে নাগরিক সমাজ। তো আমার মনে হয় নাগরিক সমাজের সত্যি ইটস হাই টাইম আমাদের কিছু বলা উচিত। এবং আমাদের সৌরভপ্রিয়বাবু যেটা বলছিলেন, যে যখন ওনার কাছে প্রশ্নটা গেল উনি বললেন যে ক্যাম্পে কি কি আছে, এসি আছে, এই আছে, সেই আছে, নেই, সেগুলো নিয়ে, কিন্তু সেগুলো কি সত্যি এখন আলোচনার বিষয়? বা উনি বলছিলেন অমুক রাজ্যে এটা হয়েছে, অমুক রাজ্যে সেটা হয়নি, এটা কি আমাদের আলোচনার বিষয়? আমাদের আলোচনার বিষয় এই আমাদের বাংলায় এই ঘটনাটা ঘটছে এবং এতগুলো লোক তারা কাঁদছে, তাদেরকে উদ্বাস্তুর মতো রিফিউজি ক্যাম্পে থাকতে হচ্ছে, তো তাদের সাথে কেন এটা হচ্ছে এবং সেটার আমাদের কি উপায় আছে? একদম পায়েল, শুধু তাই নয়, আরেকটা জিনিস যেটা মানে আমি রেজিলিয়েন্স দেখছি, মানে কিছু মানুষের যারা বলছে যে কতবার করে পালাবো,
এই মাটি আমরা ছাড়বো না। আমি এক এক করে আমি দেখানোর জন্য বলবো পিসিআরকে। আমাদের প্রতিনিধি পিঙ্কি বলেছে আপনারা জাননি, সবাই তো রিফিউজি ক্যাম্পে চলে যাচ্ছে। তারা বলেছে যে না, যাবো না, আমরা আমাদের মাটি ছাড়বো না। এটাও একটা বীরত্বের গল্প, এটাও হয়তো মহাকাব্যের গল্প। এই গল্পগুলো হাইলাইট করা উচিত। এক্স্যাক্টলি, তোমার বাড়ি ছেড়ে চলে যাও, সেটা তো করতে হয়েছে পায়েল। একটা সময় ঢাকাতে কত লোকের বাড়ি ঘর ছিল, ফরিদপুরে ছিল, পাবনাতে ছিল, সে সমস্ত তো ছেড়ে আসতে হয়েছে। দেখো সেটা হয়েছে, যখন হয়েছে তখন পুরো সমাজ, পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই অন্যরকম ছিল। 2025 সালেও এই একই সিস্টেম, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। বাংলায় তো দেখিনি। কারেক্ট, আমাদের প্রজন্ম আমরা রিফিউজি ক্যাম্প দেখিনি হিন্দু হওয়ার অপরাধে। আমাদের বলে না কলকাতাকে বলে জয়ের সিটি অফ জয়, তো সেখানে আমাদের বাংলায় এই ধরনের ঘটনা ঘটবে এটা তো আমরা কখনো ভাবতে পারিনি। এটাই আসলে আমাদের নড়িয়ে চড়িয়ে বসেছে। আমি একবার পিসিআরকে বলবো মাটি ছাড়বো না, ওই সিকোয়েন্সটা একবার আমি দেখতে চাই। পালালাম না কেন? আমরা 10 জনকে নিয়ে চলে আসছি। এবার 10 জন যে মেরে যদি ফেলে তো মেরেই ফেলবে, আমরা মরেই যাব। মাটি ছাড়বেন না? না, মাটি ছাড়বো না। মাটি ছাড়া অন্যায়। জীবন যদি মাটিতে মিশে যায় তবুও শিখায়। এবার তাদের যদি খুশি হয় ওদেরকে মেরে ফেলবো তো মেরে ফেলুক। যারা নতুন নতুন সিনেমা দেখতে চান, যারা নতুন নতুন গল্পের বই পড়েন, বাংলা গল্পের বই, বাংলা কবিতার বই পড়েন, যারা বুদ্ধিজীবীদের নাটক দেখতে যান, তারা টিলু মণ্ডলকে চেনেন? আপনি এই মুহূর্তে কলকাতা শহরে বসে রয়েছেন, আপনি বোধহয় টিলু মণ্ডল চিনবেন না, কিন্তু প্যালেস্টাইনে কি হচ্ছে সেটা নিয়ে আপনার অনেক অনেক কৌতূহল থাকবে। টিলু মণ্ডল আমার পশ্চিমবঙ্গের বাসিন্দা। টিলু মণ্ডলের পরিবারের সাথে কি হয়েছে, টিলু মণ্ডলের সাথে কি হয়েছে, একটু দেখুন, একটু শেয়ার করুন, একটু নিজেরা ভাবুন। আজ টিলু মণ্ডল, কাল ময়ূক রঞ্জন ঘোষ, আজ টিলু মণ্ডল, কাল আপনি হতে পারেন। অন্য কোনো মহকুমা, অন্য কোনো ব্লক, অন্য কোনো সাব ডিভিশনে আজ যেটা মুর্শিদাবাদে হয়েছে, মালদায় হয়েছে, সেটা হতে পারে। টিলু মণ্ডলের গল্প, এটা বুদ্ধিজীবীরা কেউ আপনাকে এই গল্পগুলো শোনাবে না, তাদের দম নেই। টিলু মণ্ডলের গল্প মিনমিনে মিডিয়া শোনাবে না। আমরা টিলু মণ্ডলের গল্প শোনাবো, আমরা টিলু মণ্ডলদেরকে নিয়ে বারবার কথা বলবো। শুনুন। 16 নম্বর ওয়ার্ডে বাড়ি টিলু মণ্ডলের। দিদি কোথায় থাকছেন, মানে কার বাড়ি যেখানে আপনারা থাকছেন বলছেন? ওই প্রভাতের বাড়ি, মাস্টারের বাড়ি, দিলীপের বাড়ি, ওইখানে নাইকো। আমার স্বামীটা আর আমি এখানে আছি। আগে আমার স্বামীর কদিন থেকে ওষুধ পরে না, পায়ে এরকম এইখান থেকে এইটি ফুলে গেছিল, দিয়ে এখানে ফেঁসে ঘা হয়ে গেছে, তো ওষুধ টষুধ পরে না। তো 8-10 দিন থেকে খিচুড়ি মিচুড়ি খাইলে আর শীতে শুয়েছে, দিয়ে এখন পা কেটে ফেলতে বলছে। এই মালদা পাঠালছি দিদি, পয়সা নেই, করি নেই, কিছু নেই। আমার স্বামীকে মালদা পাঠালছি, কি লিয়ে বাজবো আমরা? বড় ছেলেকে গলে হেসা লাগিয়ে সব চিন্তাই করেছে, কি তোমরা সবই লিয়েছিল, আমাকে বাঁচাও, প্রাণ ভিক্ষা দাও আমাকে। অনেক লোক এদিক থেকে চারদিক থেকে এসছে। আমাদের এখানকার থামতে যখন প্রাণ এনে ঢুকে গেছে এদিকে সব, আর আমাদের এদিকে সব শেষ। চুর করে আগুন পাগুন লাগিয়ে জ্বলিয়ে শনিবার দিন ধরে না, সীমা বলতে পারবো না, ধরো তোমার 2-3 হাজার লোক ছিল, চারদিক থেকে ঘিরে নিয়েছিল, ওদিক থেকে এদিক থেকে লোকের কোনো সীমা নেই। আমাদের বাড়ির এখানকার ছেলেগেলা লড়াই করতে নেমেছিল, কিন্তু পারেনি, তারা ঢুকে গেছে, ওরা আমার সিরে ভেঙেছে। আমরা বাঁচবো না, আমরা চলে যাবো ঝাড়খণ্ডের দিকে, মরবো বাঁচবো ওইদিকে মেরপিট কম। চলে যাবেন? হ্যাঁ, কি করব আমরা এখানে আর থাকতে? আপনার রাজ্য, রাজ্য থাকলো না। কি করলাম? এটা একটা টিলু মণ্ডলের কথা নয়, এরকম বহু টিলু মণ্ডল রয়েছেন যারা নিজের পরিবারের সদস্যদের হারিয়েছেন। ক্যামেরা শোভনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। সুরপ্রিয় দত্ত, টিলু মণ্ডলের গল্প শুনলেন, কিরম লাগলো? দেখো, এই খুব দুঃখজনক ঘটনা। আমি এটা কখনো অস্বীকার করছি না যে ওখানে যে কাজগুলো হয়েছে, কেউ তার ভিটে মাটি ছাড়া হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি এখানে। আমি মুখ্যমন্ত্রী না বা কিছু না, সরকারের কেউ না, তবু আমি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে একটা কাজ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে ওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে করছেন না। আচ্ছা, তুমি কি বলো তো, বারবার মাঝখানে আমি সাংবাদিক, প্রশ্ন করলে শুনতে হয়। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব পরিষ্কার বলে দিয়েছেন যে হিন্দু হও বা মুসলিম, যদি কেউ মনে করো যে এই ধরনের কাজ করবে, না আমি হিন্দুকে ছাড়বো না আমি মুসলিমকে ছাড়বো, আমি সবকটাকে কিন্তু দোষী সাব্যস্ত করবো। ধর্ম না দেখে কিন্তু এরপর প্রশাসন ব্যবস্থা। নীলিমা পালকে চেনেন? পরিষ্কার বলে দাও
দেওয়া হয়েছে। নীলিমা পালকে চেনেন আপনারা? তো প্যালেস্টাইন, কারণ নিকারাগুয়া, ভিয়েতনাম, সবাই সবার পৃথিবীর অনেক কিছু চেনেন। এই মহিলাগুলো পুলিশ সক্রিয়, কাউকে কোথাও যেতে হবে না, সবাই তার জায়গা ফিরে পাবে। যার বাড়ি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন নীলিমা পালের নাম? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় নীলিমা পালের নাম জানেন? নীলিমা পাল জানেন? কোন মুক্তমনা, কোন বুদ্ধিজীবী, এই যে যারা কমিটিজীবী আছে, নীলিমা পালের নাম জানেন? জানেন না? তো বলছি যে লিস্ট আসবে কোথায়। আরে লিস্ট চাইুন, আমরা লিস্ট দিচ্ছি। বাংলার হিন্দুরা লিস্ট দেবে, বাংলার হিন্দুরা এবার হিসেব করবে। দেখুন পরিষ্কার, দেখুন নীলিমা পাল, নীলিমা পালের গল্প আবারও বলছি, এই নীলিমা পালের গল্পগুলো মিনমিনে মিডিয়া দেখাবে না। তারা এই মুহূর্তে দিলীপ ঘোষের বিয়ের লাইভ কাভারেজের পাশাপাশি দিলীপ ঘোষের বিয়ের কাভারেজ, লাইভ, ব্রেকিং, ডিবেট সব কিছু করবে। কারণ নীলিমা পালের গল্পগুলো পেছনে নিয়ে যেতে হবে। ময়ূকের কণ্ঠস্বর আস্তে করে দিতে হবে, মিউট করে দিতে হবে। তার কারণ যতক্ষণ রিপাবলিক বাংলা লাইভ ব্রডকাস্ট করছে ততক্ষণ হিন্দুরা নিরাপদ রয়েছে। যেদিন থেকে এগুলোকে ব্যাক সাইডে নিয়ে যাওয়া হবে সেদিন থেকে আবার দাপাদাপি হয়তো শুরু হবে। এটা হতে দেব না। বাংলাদেশের হিন্দুদের সাথেও এটা হতে দিইনি। লাগাতার ময়ূক কথা বলে গেছে, বাংলার, মালদার, মুর্শিদাবাদের হিন্দুদের সাথে যা হচ্ছে সব দেখাবো, লাইভ দেখাবো। আর নীলিমা পালদের গল্পই বুদ্ধিজীবী, সেকুলার, তারা এই নিয়ে সিনেমা বানাবে না। নীলিমা পালের গল্প রিপাবলিক বাংলায় শুনুন আর শেয়ার করুন, দেখুন। আমার আর বলতে ভালো লাগে না, আমার সব চলে গেছে, কিছু আর বলতে ভালো লাগে না, আমি বলতে পারি না। আর কি চলে গেল? সবাই বাড়ি ঘর যত জিনিসপাতি ছিল সব উলাই করেছে, আগুন লাগিয়ে পুড়িয়েও দিয়েছে। আমরা যদি নাও আসতাম তাহলে যেমন যে দুটো নাশ পড়েছে তেমনি আমার সবই নাশ পড়ে। তো তিনটা আমরা বাড়িতে লোক আছে, তিনটারই ভয়ে আমরা পালিয়ে এসেছি। এখনো কি আতঙ্ক? আতঙ্ক না খাবে, আপনারা দেখেন বুকে হাত দিয়ে কত আমার ভিতরে ভয় ঢুকেছে। এখন পর্যন্ত আমি ওইদিকে মুখ দেখাতে পারি না আমার বাড়ির দিকে। সেই জন্য আর বলি না, সেই জন্য ওই স্কুল থেকে আমি চলে এলাম, আমি আর করতে পারি। আমার স্বামী একটা, আমার ছেলে একটা, সেটা যদি আমার চলে যায় সেটা তো আমার পুঁজি সব চলে যাবে। বাড়ি ঘর তো চলে যাবে, আমার ছেলেটাও তখন চলে যাবে। এই আতঙ্ক আমার ভিতরে ঢুকে গেছে, আমার কিছু আর নাই। আমি দূর থেকে দেখছি, আমি ডাকছি আমার ছেলের বরকে ডাকছি, কিন্তু তুমি চলে এসো, তোমাকে কখন কেটে দেবে। আমার ঘর তো সব উধাই করলে, দূর থেকে দেখতে পেয়েছি। ক্ষতিপূরণ দিবে কিন্তু সম্পূর্ণ তো আমার সোনার গৃহস্থালী কেউ তো দিতে পারবে না। এই যে 3 দিন হলো আমার চাপড় করে কিনেছি, ঘর করেছে সবে। আমার ছেলে 2 দিন যদি ঘুমাতো আমার সাথ থাকতো। এই যে এই ছেলেকে আমি যদি হারিয়ে দিই তাহলে আমি পাবো বসত বাড়ি আমার হারিয়ে দিয়ে বনে বনে আমি বসবাস করছি, এই কিছুই নাই। এভাবেই চোখের জল মুছতে মুছতে কিন্তু দিন কাটতে হচ্ছে। ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে, তবুও কিন্তু আতঙ্ক যেন এখনও গ্রাস করে রয়েছে এই সময় মহিলাদের। তারা বলছেন যে মন থেকে মেনে নিতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু তারা কতদিন তারপর, এবং যেভাবে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রাণটুকু নিয়ে আজ বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে নিজেদের ভিটেমাটি থাকা সত্ত্বেও। এভাবেই এখনও আতঙ্ক গ্রাস করে রয়েছে জাফরাবাদ সহ বিভিন্ন এলাকার মানুষদের। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, জাফরাবাদ। আমার সময় যেহেতু একদম কম, আমি একটাই প্রশ্ন করছি, এই নীলিমা দাস, টুলু মণ্ডল, এদেরকে কেন তাদের গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছিল? এই প্রশ্নটা উত্তর হয়তো আপনারা নিজেই পাবেন। তার কারণ পুলিশের যখন কাজ করার প্রয়োজন হয়, পুলিশ অদ্ভুতভাবে কাজ করে না। এবং আমি এটা সাব ইন্সপেক্টর, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, ইন্সপেক্টর তাদেরকে দোষ দেব না, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তাদের মধ্যে থেকেও বহু মানুষজন আমাকে টেলিফোন করে বলছেন যে আমাদের হাত পা বাঁধা। তারা বুঝতে পারছেন যে কোনো দিন হয়তো তাদেরকেও এভাবে আক্রমণের সম্মুখীন হতে হবে। যে কোনো দিন আনসারুল্লাহ বাংলাদেশ থেকে এসে তাদেরকে ভয়ঙ্করভাবে অ্যাট্যাক করবে। যে কোনো দিন হয়তো এই দাপাদাপিটা তাণ্ডবে বদলে যাবে। কিন্তু তারাও তাদের কাজ করছেন, আমরাও আমাদের কাজ করছি। তাদেরও বাধ্যবাধকতা, এই আজকে যেরকম আমাদের প্রতিনিধি ভাস্করকে যেন কেউ নির্দেশই দেওয়া হয়েছে পুলিশকে যে আমাদের রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যমকে আটকে দাও, রিফিউজিদের খবর যেন তারা দেখাতে না পারে, ছবিগুলো সারা বিশ্বকে দেখাতে না পারে। আবারও বলছি না, ছোট্ট একটি জায়গার ঘটনা শুধু হিন্দু বলে ছোট্ট একটি জায়গাতেই সীমাবদ্ধ রাখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। এটা যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো গোষ্ঠীর ঘটনা হতো, এটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল নিউজ হতো।
তখন বলা হতো দেখো এরা রিফিউজি ক্যাম্পে আছে, দেখো প্যালেস্তাইনের এরা রিফিউজি ক্যাম্পে আছে, দেখো গাজার মতন এরাও, এদের পাশেও দাঁড়াও। ওই যে বললাম পাল্লালপুর বলে নীরব আর প্যালেস্তাইন বলে সরব। আমাদের প্রতিনিধি ভাস্কর দেখুন এবং আপনারাও বুঝুন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কিন্তু তার আগে এই ছবিটা দেখে যান। কি মুশকিল ভিড়ের মধ্যে উত্তেজনা আমরা না তৈরি করে ওখানে আমি যাচ্ছি না, আরে আমি যাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন ভেতরটা, আপনি ভেতরটা দেখুন, আমি যাচ্ছি না, আপনি দেখুন ভেতরটা, আপনি বের করুন একসাথে, না না আপনি বের করুন একসাথে, আমি দাঁড়িয়ে আছি, বের করুন, আমি যাবো না, না বের করুন, বেরাচ্ছে না, বের করুন, নয়তো আমায় যেতে দিন। আমরা তো এই রিলিফ ক্যাম্পের নই যে বেরিয়ে গেলে আসতে পারবো না, আমি আসছি আমার কাজে, আপনি তো আমাকে আটকাতে পারেন না। আপনি কোন একটা সিলেক্টিভ মিডিয়াকে আটকাচ্ছেন, তাহলে আপনি বলুন, তাহলে আপনি সিলেক্টিভলি রিপাবলিককে আটকাচ্ছেন। স্যার স্যার আপনি বলুন, আপনি সিলেক্টিভলি রিপাবলিককে আটকাচ্ছেন, আপনি কি সিলেক্টিভলি রিপাবলিককে আটকাচ্ছেন? স্যার আপনাদের কাছে ইনস্ট্রাকশন আছে রিপাবলিককে আটকানোর? স্যার স্যার আপনারা কি সিলেক্টিভলি রিপাবলিককে আটকাচ্ছেন? আপনাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন রয়েছে রিপাবলিককে আটকাতে হবে? স্যার অন্য মিডিয়া হাউস যদি ভিতরে থাকতে পারে, রিপাবলিক কেন যেতে পারবে না? স্যার অন্য মিডিয়া হাউস, স্যার এখনো মহিলা কমিশনের যারা মেম্বার তারা রয়েছেন, তাহলে কেন যেতে ইচ্ছে না রিপাবলিককে? স্যার 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 আপনার কাছে কি স্পেসিফিক ইনস্ট্রাকশন রয়েছে রিপাবলিককে আটকানোর জন্য? স্যার আপনার কাছে স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল রিপাবলিককে আটকানোর জন্য? স্যার আপনার কাছে স্পেসিফিক ইনস্ট্রাকশন রয়েছে রিপাবলিককে আটকানোর জন্য? স্যার আপনার কাছে কি স্পেসিফিক ইনস্ট্রাকশন রয়েছে? স্যার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।